ধন্যবাদ। আমি আরেকটি বিষয়ের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে যে আপনি দেখবেন গতকালকে আপনার মানবাধিকার যে আদালত, মানে মানবাধিকার কমিশনের যে আদালত, যে চিফ রিপোর্টার, যিনি চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম, উনি সাংবাদিকদেরকে বলেছেন যে যাদের বিরুদ্ধে, আপনি জানেন যে 28 জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, ইনক্লুডিং শেখ হাসিনা, তারেক সিদ্দিকী সহ। তো এটার প্রেক্ষিতে উনি সাংবাদিকদেরকে বলেছেন যে এই যে দায়, গুম খুন যেটা করা হয়েছে আয়নাঘর, এগুলির দায় হচ্ছে ব্যক্তির, এটা কোনো সংগঠনের বা কোনো সংবিধিবদ্ধ কোনো সংগঠনের না বা কোনো বাহিনীর না। ওনাকে সেই কথাটি বলতে হলো। পরবর্তীতে দেখা গেল যে এই বিষয়টা নিয়ে রাজনীতিতে একটি রাগ গুড়গুড় একটা অবস্থা, যে কোথাও কিছু হচ্ছে কিনা, কারণ তারা এক ধরনের ভিন্ন চিন্তা করবে কিনা, একটা অস্থিরতা বিরাজ করছে সার্বিক রাজনৈতিক পরিবেশের মধ্যে। আপনি সব দিকে খোঁজখবর রাখেন, আপনার কাছে কোনো ইঙ্গিত আছে এই বিষয়ে? এটা আসলে ইঙ্গিতের বিষয় না, এটা হচ্ছে একটা একটা বড় গণ আন্দোলনের পরে সামরিক বাহিনীর ব্যাপারে যতই বিতর্ক থাকুক, শেষমেশ আমরা এটা ধরে নিচ্ছি যে তাদের সমর্থন আছে দেখেই জনগণ হয়তো বিজয়ী হতে পারছে, অথবা জনগণের মাত্রাটা, আন্দোলনের মাত্রাটা এই পরিমাণ ছিল যে কারণে তারা বাধ্য হয়েছে। এখানে যাদের ব্যাপারে অভিযোগ আছে, এটা টু লেট, এটা আরো আগে আনা উচিত ছিল, এবং এদেরকে খুব দ্রুত, যেটা জনগণ চাইতো, যে প্রত্যাশাগুলো, কারণ এখনো যাদের হাতে রক্ত লেগে আছে তারা কেন ডিউটিতে থাকবে, এটা স্বাভাবিক। তো এই একটা বিষয়। আরেকটা বিষয় দেখেন, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে দীর্ঘদিন আর্মি ক্ষমতায় আছে, মানে ডিউটি করতেছেন। তো এখানে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী থাকা সত্ত্বেও তারা আছেন, এবং আমাদের আওয়ামী লীগ, বিএনপি, আপনি এটা বাদ দেন, সোশ্যাল আমাদের যে সমস্যাটা মাদক, এই বিষয়টা নিয়ে তাদের কোনো অ্যাক্টিভিটিস নেই। এই এতদিন যদি লাগে একটা দেশকে মাদক মুক্ত করতে, তাহলে দেশ আগাবে কিভাবে? এটার ব্যাপারে তো কোনো পলিটিক্যাল কোনো ইনফ্লুয়েন্সের দরকার ছিল না। এটা যে কোনো ভাবে নিরপেক্ষভাবে কঠিনভাবে 15-20 দিন কাজ করলেই মাদকটা পুরো বাংলাদেশ থেকে নির্মূল হয়ে যেত। তো এরকম সমস্যাগুলো, বড় সমস্যাগুলো আমরা এড়াই আমরা নিজেদের ভিতরে বিতর্কগুলো উস্কে দিচ্ছি। এবং যেটা বলতেছেন উনি, এটা ঠিক আছে যে ব্যক্তিগতভাবে সে যে নীতিমালা, যে শপথ, সেটার বাইরে যে সে ব্যক্তিগতভাবে লাভবান হয়েছে, ঠিক আছে, ধরে নিলাম লাভবান হয়েছে, বিচারটা করেন। এই প্রক্রিয়াটা তো খুব লেন্দি হচ্ছে, এটা কবে যে শেষ হবে, ওই সেই 21, ওই আমরা যে গল্প স্বজন হারানোর যে গল্পটা শুনি, সেরকম হয়ে যাচ্ছে আর কি। তা আমরা যদি আবার ওই 21 বছর ধরে ওয়েট করতে থাকি যে এই হত্যাগুলোর কবে হবে, এটা আমি মনে করি যে মানুষের প্রতি একটা অবিচার আর কি। ধন্যবাদ আপনাকে। তারেক ভাই, আপনাকে আমি যদি এই একই প্রশ্ন একটু সাথে যোগ করে দিতে চাই, যে আমরা বিশ্বাস করি যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, তো নির্বাচন হবে ঠিক আছে, কিন্তু যারা 24-এর যে গণহত্যার জন্য যারা দায়ী, বিগত 17 বছর যারা গুম খুনের সাথে যারা দায়ী, তাদের বিচারের একটা পর্যায়ে না গিয়ে যদি দ্রুত নির্বাচনে যাওয়া হয়, তাতেও তো একটা জনগণের যে কাঙ্ক্ষিত যে আকাঙ্ক্ষা, সেখানেও তো কমতি হয়। আপনি কি মনে করেন যে তাজুল ইসলাম সাহেব যে কথাটি বলেছেন, এবং তার আগে যে আদালত যে রায়টি দিয়েছেন গ্রেপ্তারি পরোয়ানা, সবকিছু মিলিয়ে যদি আপনি কিছু বলেন? শেখ হাসিনা দেশের বাহিরে আছে, তাকে গ্রেপ্তারি পরোয়ানা দেয়, এগুলো তো পাগলামি, তাই না? জেনে শুনে বুঝে একটা পাগলামি, যে তাকে গ্রেপ্তারি পরোয়ানা দিয়ে লাভ কি? তো বিচার দ্রুত করলে অবিচার হয়, হ্যাঁ, বিচারে তাড়াহুড়া করতে হয় না। বিচার দ্রুত করে কি করতে চান? এখানে 44,000 মানুষ আটক হয়েছিল, এই 44,000-এর গুলিতে মানুষ মরছে নাকি? গুলি করছে শেখ হাসিনার আদেশে পুলিশ, বিজিবি, র্যাব, তারা গুলি করছে নাকি? তো তাদের গুলিতে মানুষ মরছে, বিজিবি, র্যাব, পুলিশ তাদেরকে আটক না করে, তাদের বিরুদ্ধে মামলা না হয়ে এই 44,000 রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে আপনি কি বিচার করতে চান? এটার মধ্যে কি একটা রাজনীতি আছে? ফাঁসি দিবেন এতগুলো মানুষকে? কি মানে এটা তো আপনি বিচার করতে যাচ্ছেন যে আপনি বিচার কইরে একটা ভোটে যাবেন, এই মানুষগুলোর জন্য আপনার ব্যক্তিগত হবে অভিমত। তাহলে কি আপনি বলবেন যে এর মাধ্যমে বিচার জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কোনো না? আমি তো সেটাই তো বলছি, একটু বিচার তো একটা বিচার নির্দিষ্ট সময় লাগে। আমাদের কোর্ট তো শীতকালে একবার বন্ধ থাকে, গ্রীষ্মকালে একবার বন্ধ থাকে, হ্যাঁ, এভাবে বসন্তকালে বন্ধ থাকে, তো যে কারণে আমাদের বিচারটা দ্রুত হয় না, ঠিক আছে? তো এইরকম কি আইন করতে পারবেন যে এই বিচার করার জন্য শীতকালে আর বন্ধ থাকবে না?
বর্ষাকালে আর বন্ধ থাকবে না, গ্রীষ্মকালে ছুটিটা ক্যান্সেল করা হবে, সেটা কইরা আপনি বিচারটা কইরা আপনি তো সবই তো স্বাভাবিকভাবেই করতেছেন। এরকম তো না যে আপনি সন্ধ্যাকালীন বা রাত্রিকালীন আদালত বসিয়ে বিচার করতে যাচ্ছেন। তাহলে আপনার স্বাভাবিক প্রক্রিয়ায় বিচারটা চলছে। এই ধরনের বিচারগুলো 2 বছর, 4 বছর, 5 বছর ধরে 10 বছরও লাগতে পারে, ঠিক আছে? তাহলে সেটা লাগলে 10 বছর অপেক্ষা করবেন? দেশের মানুষকে বলছে আমরা 10 বছর নির্বাচন চাই না। আপনি হলো কিছু অনির্বাচিত লোক যাদেরকে আমরা চিনি না, দায়িত্ব নিয়েছে, তাদের উপর ভরসা করছেন তারা বিচার করবে, তাই তো? কিন্তু জনগণ যাদেরকে নির্বাচিত করবে তাদের উপর ভরসা করছেন না। তাহলে তো আপনার সমস্যা না জনগণের সমস্যা? এখন ভাই আপনি কিছু যোগ করতে চেয়েছিলেন? না, 44,000 খানি একটু দিন। 44,000-এর ভিতরে কিন্তু আবার 32,000 জামিনে বেরো হয়েছে, 37,000 বের হয়েছে এখন পর্যন্ত। মানে বেরো হয়ে, মানে এদেরকে আমাদের আটকে রাখার মতো মানে মামলাগুলো এত দুর্বল না, এই মামলা দুর্বল ভাবে করা। এই মানুষগুলো হত্যা করছে নাকি? এই মানুষগুলো হাতে অস্ত্র গুলি ছিল নাকি? এটা তো সব হাই রেঞ্জের গুলিতে মানুষ মারা গেছে। হাই রেঞ্জের গুলি এটা কি রাজনৈতিক কর্মীদের কাছে বহনযোগ্য নাকি? একটা আপনার হলো সাধারণ ভাবে একটা নাগরিক তো আর উজি রাইফেল নিয়ে বেরোতে পারে না, পারবে নাকি? যে ইসরায়েলি উজি রাইফেল, এটা কার কাছে থাকবে? স্পেশাল বাহিনীর কাছে থাকবে। নাগরিকরা ব্যবহার করলে পিস্তল ব্যবহার করছে, তাই না? তো পিস্তল তো এরকম না যে একজনের মাথা ফুটা করে আরেকজনের মাথা ফুটা করে, এটা তো না। এটা শর্ট রেঞ্জের আত্মরক্ষার অস্ত্র দিয়ে যুদ্ধ করা যায় না। এটা স্বাভাবিকভাবে ওই নিজের কাছে যে পিস্তলগুলো রাখে রাজনৈতিক কর্মীরা আত্মরক্ষার জন্য, এটা দিয়ে খুব শর্ট রেঞ্জের গুলি। এগুলো একটু দূর থেকে মারলেও মানুষ মরে না, কাছাকাছি লাগলে মানুষ মরে যায়। তো এই রাজনৈতিক ময়দানে এক পক্ষ আরেক পক্ষ লড়াই হয়েছে, মাঝখানে 300, 400, 500 মিটার দূরত্ব। এই দূরত্বের একটা পিস্তলের গুলিতে অপর পাশে 400 মিটার দূরে কেউ মরবে না। এই গুলি তার মাংস ভেদ করে পাশে যাবেই না, ঠিক আছে? যে গুলিগুলোতে মানুষ মরছে এগুলো ভারী, এগুলো ফোর্সের অস্ত্র। তো সেই ফোর্সের অস্ত্রগুলিতে যারা মারছে তাদের বিরুদ্ধে একটা কোনো থানায় মামলা নেওয়াতে পারবেন? তাহলে অযথা শুধুমাত্র রাজনৈতিক কর্মীদেরকে আমরা যেভাবে কষ্ট পাইছি মিথ্যা মামলায়, এখন তারা মিথ্যা মামলা কষ্ট পাবে। আবার দেশের মানুষ কোনো এক সময় আমাদের উপর বিলাই আওয়ামী লীগ নিয়ে আসবে, তখন আবার আমাদের উপর মিথ্যা মামলা হবে। এই খেলা তো বন্ধ হওয়া দরকার। তো যে কোনো মূল্যে ন্যায় বিচার নিশ্চিত করা দরকার, কোনোভাবে তাড়াহুড়া না, এটা আমরাও চাই। আবার আরেকটি বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে কিছুদিন ধরে আপনারা লক্ষ্য করেছেন যে জামাতে ইসলামের অফিসে ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ, আমেরিকার সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, তাদের প্রতিনিধিরা খুব ঘন ঘন আসা যাওয়া করছেন। আপনারা কি মনে করেন শানে নজরুল কি? শানে নজরুল হলো শকুনের গরুর মরার সময় আছে, শকুনরা উড়াউড়ি করতেছে, ঠিক আছে? শানে নজরুল দ্রুতই গরু মরবে, শকুনরা ভাগ বাটোয়ারা করে খাবে এবং স্বল্প মূল্যে বাংলাদেশের স্বার্থ বিকৃতি হবে, ঠিক আছে? তাহলে কি আপনি বলবেন যে এটার বিশেষ দায়িত্ব জামাত ইসলামী পেয়েছে, এই জন্য তারা এখানে বেশি? জামাত ইসলাম সবসময় বিদেশি শক্তির উপর নির্ভরশীল। মুসলিম লীগ সেই সময় জামাত ইসলামের চেয়ে শক্তিশালী ছিল, তাই না? তারাও বাংলাদেশের পক্ষে অবস্থান নেয়নি নাকি? তারা বিলুপ্ত হয়ে গেল কেন? কারণ তারা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ না, সিম্পলি রাজনীতিটাই করছে। এখানে জামাত হলো একটা ইন্টারন্যাশনাল কনস্পিরেসিভ পার্ট এবং তাদের দেশের এস্টাবলিশমেন্ট খুবই দুর্বল। হ্যাঁ, যাদের বাহিরে ইন্ডিয়া এস্টাবলিশমেন্ট আছে, পাকিস্তান এস্টাবলিশমেন্ট আছে, তারা যখন বিপদে পড়ে ওইখান থেকে ব্যাকআপ নাই। এই যে একটা দেশের যদি এরকম শাখা পার্শ্ববর্তী অন্য দেশে থাকে, তাহলে ওই রাজনৈতিক দল কখনো সেই দেশের বিরুদ্ধে ডিসিশন নিতে পারবে না। বিষয়টা এরকম, জামাত যদি ভারতের বিরুদ্ধে ডিসিশন নেয়, তাহলে জামাতে ইসলাম ইন্ডিয়া বলবে ভিতরে তোমরা এই বিষয়ে একটু ছাড় দাও, তখন তারা ছাড় দিতে বাধ্য, কারণ তারা এলাই। জামাতে ইসলাম কেন এটা বলতেছে ভারতের সাথে বন্ধুত্ব চাই? কই তারেক রহমান তো বলে না ভারতের সাথে বন্ধুত্ব চাই। তারা জামাত আপ্রাণ চেষ্টা করতেছে যে ভারতের প্রতি তারা রুষ্ট না, বিরা না, এবং তারা ভারতের সাথে সুসম্পর্ক চায়। সেই ঘোষণা তো জামাতের আমির দিয়েছে। তো ওইটা তো তারেক রহমান সাহেব তো বলে না,
তাহলে এটাই হলো বিষয় যে একটা জাতীয়তাবাদী রাজনৈতিক দল আর একটা বিদেশিদের এজেন্ট, এটা দেশের মানুষের পার্থক্যটা বুঝতে হবে। ভালো খারাপ লাগতে পারে, বাট তারা বিদেশি স্বার্থের প্রতি এবং তারা খুব বেশি দেশের মানুষের উপর ওদের কোনো ভরসা নাই, কখনো বিদেশির সাথে উঠা বসা করবে। ওটাই বললাম যে গরু মারার সময় হয়েছে, শকুনরা উড়াউড়ি করছে, দেশের স্বার্থ লো প্রাইসে বিক্রি হবে। ধন্যবাদ জনাব এহসান সাহেব। আমি শুধু এই একই প্রশ্ন আপনার সাথে সাথে যোগ করতে চাই। আপনি খেয়াল করে দেখবেন যে একটা সময় জামাত ইসলামী আপনার স্লোগান দিত যে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আপনি কি এই গত 1-2 বছরে এই স্লোগানটি শুনছেন কিনা? এবং তাদের যে এক ধরনের প্রগতিশীলতার দিকে তাদের এগিয়ে যাওয়া, বিশেষ করে এই যে এবার পূজা মণ্ডপে তারা যেভাবে পাহারা দিয়েছেন, গিয়েছেন, বিএনপিরও প্রতিনিধিদের গিয়েছেন, কিন্তু বিএনপির যাওয়াটাকে সাধারণ মানুষ সেভাবে ঠিক দেখে না। কিন্তু জামাত ইসলাম যেভাবে গিয়েছেন, অনেক হিন্দু মানুষ তারা খুব সন্তুষ্ট হয়ে এমন মন্তব্য করেছেন যে ভাগ্যিস জামাত ইসলামের লোকেরা আমাদের পাদ্রীর দায়িত্বটা পালন করে নাই, ওটা হলে আমাদের জন্য আরো রিল্যাক্স হতো। তো এই যেখানে অবস্থা, জামাত কি আস্তে আস্তে বিএনপির যে রাজনীতি সেদিকে আসতেছে, না এটা এখানে একটা দ্বিচারিতা আছে, কি মনে করেন? এখানে একটা ভোটের রাজনীতি আছে, আর প্লাস এই গত যে 3-4টা ইলেকশন যেগুলো চলে গেল, এখানে আসলে আওয়ামী লীগ একটা করে যে এখানে হিন্দু ভোটগুলো আমাদের, এটা একটা জুজু, এটা পুরা দেশবাসীর ভিতরে যে হিন্দু ভোট মনে হয় সব আসলে আওয়ামী লীগে যায়। বিষয়টা আসলে এরকম না। হিন্দুদের ভিতরে দেশপ্রেম আছে এবং এদের ভিতরে অনেক মানুষ আমাদের থেকে বেশি দেশপ্রেম। তো এটাকে ওরা ক্যাশ করে, সেটা যে কোনোভাবেই হোক, তাদেরকে ভয়ভীতি হোক বা যেভাবে হোক, তাদেরকে বাউন্ড করে যে এই সবগুলো ভোট একটা বাক্সে দেওয়ার জন্য। তো এখন দীর্ঘদিন যেহেতু নর্মাল যে নির্বাচন, সুষ্ঠু ভোটের যে ভয় ভীতি মুক্ত একটা ইলেকশন, এটা যেহেতু ছিল, সবাই চাচ্ছে যে সবাইকে তার অধিকার দিয়ে অথবা তাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক আছে এটা প্রমাণ করার চেষ্টা করতেছে। এটা রাজনীতির অংশ। আরেকটা বিষয় হচ্ছে যে ওই বাইরের দেশের প্রতিনিধিগুলো, এখানে মূলত এদের তো কার্যালয় দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। আমাদের বিএনপি কার্যালয় খোলা থাকলেও তাদের আলোচনাগুলো বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাসভবনে দেখা গেছে অমুক নেতার বাসায় গেছে বা গুলশানে হয়েছে। মানে এই পল্টনের যে অফিসটা, এটা বন্ধ থাকলেও বিএনপির এটা চলমান ছিল বিভিন্ন সময়ে, কিন্তু জামাতের এটা টোটালি বন্ধ ছিল, কেন্দ্রীয় অফিসটা। তো এখন হয়তোবা বিদেশিরা যেটা চায়, ইলেকশনের আগে সবার সাথে একটা মত বিনিময় করে সবার একটা মতবাদ বা এটা জানতে চায় যে তাদের আসলে ফিলোসফিটা কি, এটা কি করলে কি হবে, এই ধরনের একটা, আমি এটা স্বাভাবিক প্রক্রিয়া বলে মনে করি। আপনি মনে করেন যেহেতু তাদের ব্যাপারে এত বেশি যোগাযোগ তারা করতে পারে না, এখন তারা তাদের বিষয়টা ক্লিয়ার হতে চায় যে তারা নির্বাচিত যদি হয় জনগণ দেয়, তাহলে তারা কিভাবে দেশ পরিচালনা করবে। এবং তারা নিজেরাই, যেমন আমরা মিডিয়াতেই জানলাম যে তাদের ভিতরে নাকি হিন্দু নাকি এখন প্রতিনিধি মানে প্রার্থী হিসেবে দাঁড় করাবে, এবং তাদের লোগোতের মধ্যে দেখলাম একটু চেঞ্জ আসছে, যেটা আপনি বললেন যে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, লোগোতে আবার দেখলাম যে সেটা নাই। তার মানে তারা নিজেরা চাচ্ছে যে বেশ কিছু পরিবর্তনের মাধ্যমে, কারণ আসলে তো বিএনপির যে পরিমাণ ভোট, এটার আশেপাশে আপনি অন্য কোনো দলকে আসলে কোনো পার্সেন্টেজে আনতে পারবেন না। কারণ আমি এককভাবে, আপনি যদি দেখেন যে কখনোই জামাত 4.8-এর উপরে ভোট পায়নি, তো সেটাকে আপনি যদি যৌথভাবে জোটেও যান, তাহলেও আপনি দেখবেন যে 10-এর উপর আসেনি। তাহলে এখন এককভাবে আপনি যদি একটা বড় দলের প্রতিদ্বন্দ্বিতা করেন যেখানে আওয়ামী লীগ নেই, সেখানে এরা ভোট টানার জন্য বিভিন্নভাবে